শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে একটা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের প্রধান বিমানবন্দর এবং খুবই জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা। তো সেই জায়গায় আগুন 3 ঘন্টা অতিক্রম করেছে, এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। সম্ভবত কার্গো সেকশন যেটা আছে সেখানে আগুনটা ধরেছে। যানবাহনের তো ব্যাপক ক্ষতি হবেই। পাশাপাশি আপনি বিমান হয়তো শাহজালাল বিমানবন্দর থেকে 8টি এবং 4টির কথা যেটা বলা হলো, চিটাগাং এবং ক্ষমতা নাই ওখানে শিফট করে বা সেখানে ল্যান্ডিং করলেন, কিন্তু যে সমস্ত ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা ছিল সেগুলো তো যাচ্ছে না। তো বিদেশে যাদের যাওয়ার কথা ছিল ধারণ করতে পারে, করেছে ইতিমধ্যে, করতে পারে কি করেছে ইতিমধ্যে। আর সবচেয়ে বড় কথা, কয়েকদিন এখনো মনে হয় আগুন নিভিনি ভালোভাবে, এখন নিভিনি না এখানে না, আমি বলছি যদি আপনার ইপিজেডের কথা বলেন, সেখানেও একটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল এবং প্রায় 24 ঘন্টার মধ্যেও কিন্তু নিয়ন্ত্রণ করা যায়নি। তারা আমাদের জাতীয় সক্ষমতার কিন্তু একটা জরাজীর্ণতা দেখা যাচ্ছে। আর কেপিএ স্থাপনা যেগুলি আছে সেখানে তো একটা নিজস্ব কিন্তু সক্ষমতাই থাকা দরকার, শুধু বিমানবন্দর কেন্দ্রিক এবং অটোমেটিক একটা সিস্টেম থাকবার কথা, যে মানে শুধু বিমানবন্দর কেন্দ্রিক একটা থাকা অটোমেটিক নিভে যাবার কথা ছিল, মানে নিভানোর সক্ষমতা থাকা উচিত ছিল, সে যে ধরনেরই দুর্ঘটনা হোক না কেন। সেটাও কিন্তু আমাদের একটা জরাজীর্ণ অবস্থা রয়েছে। অর্থাৎ আমরা জাতি হিসেবে আমাদের সক্ষমতা কিন্তু বারবার আমাদের জানান দিচ্ছে যে আমাদের আরও অনেক বেশি মনোযোগী হওয়া দরকার আছে যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য। বিশেষ করে এমন একটা বিমানবন্দরও যদি 4 ঘন্টার উপর আগুন মানে লেগে সব কিছু ধ্বংস করে দেয়, আমাদের যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়, সেখানে কিন্তু 36টা ইউনিট কাজ করছে বলা হচ্ছে সরকারের তরফ থেকে, 3 বাহিনীও যুক্ত করা হয়েছে, তারপরও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনছে না। আমরা প্রায় বলে থাকি নাশকতা থাকতে পারে, ইপিজেডে যেটা হলো আর কি সেটাও বলা হয়েছে, এত বড় অগ্নিকাণ্ড যেখানে ঘটেছে, যে ক্ষতি হয়েছে, নাশকতা হতে পারে, এটাও আমরা নাশকতা বলবো। আমরা কি বলার মধ্যে থাকবো না? প্রকৃত পক্ষে যাই হোক না কেন সেইটা ফেস করতে সক্ষম হব, সেই সক্ষমতা অর্জনের দিকে কিন্তু মনোযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। আর এখন তো যে সরকারটি আছে আমি মনে করি তারা মনোযোগী সরকার, আরও বেশি দায়িত্বশীল সরকার। তারা তো আমরা আশা করেছিলাম যে আরও বেশি সক্ষমতা অর্জনের ক্ষেত্রে সফল হবে, পাশাপাশি হচ্ছে যে সমস্ত দুর্বলতাগুলি আছে সেগুলি কাটিয়ে ওঠার জন্য ইনিশিয়েটিভগুলি নেবে। সে যেরকম আমরা দেখছি কারো একটা অমনোযোগ আছে, রাষ্ট্র ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা অমনোযোগ আছে, একটা সিরিয়াসনেসের ঘাটতি আছে এবং জবাবদিহি এবং দায়বদ্ধতা তো আছেই, যেহেতু জনগণ কর্তৃক নির্বাচিত না। একটা সমস্যা আছে। যদি ডাক্তার জাহিদুল বারী এই বিষয়ে যদি কিছু একটু যোগ করতে চান, আমাদের আলোচনার বিষয় আপনি একটু পরে এসছেন, আমাদের আলোচনার বিষয় জুলাই সনদ, সংকট বাড়লো না কমলো, আমরা সেটা নিয়ে আলোচনা করব। যেহেতু একটি বড় দুর্ঘটনা জেনে আসলাম, দেখে আসলাম, এই বিষয়ে যদি আপনি কিছু যোগ করতে চান তারপরে আমাদের মূল আলোচনায় যাব। ধন্যবাদ বিপু ভাই। অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমি যখন আজকে রাস্তায় ছিলাম বারবার খবর নিচ্ছিলাম এবং 3 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, 3 ঘন্টার বেশি হলো। বাংলাদেশের প্রধানতম বিমানবন্দর, আন্তর্জাতিক প্রধান বিমানবন্দর এবং অত্যন্ত প্রাচীন বিমানবন্দর এবং আন্তর্জাতিক রুটগুলো বেসিক্যালি এই বিমানবন্দর দিয়েই ওঠানামা করে আর কি। সেখানের কার্গো সেকশনে আগুন লাগাটা, এটি রবি ভাই যেটি বলছিল যে আমরা নাশকতার কথা বলি, আমরা দেখেন কিছুদিন আগে ইপিজেডে, চট্টগ্রাম ইপিজেডে যে আগুন লাগলো, তার 2 দিন আগে রূপনগরে, মিরপুরের রূপনগরে ফ্যাক্টরিতে আগুন লাগা। তো এই ঘটনাগুলোকে আসলে আমরা রাজনীতিবিদরা নাশকতা উড়িয়ে দেওয়ার তো প্রশ্ন আসে না, কারণ এগুলি যেহেতু একের পর এক হচ্ছে। কিন্তু দেখেন, আমার মনে হয়, আমার যতদূর মনে পড়ে যে রিসেন্ট পাস্টে কিন্তু এরকম ঘটনা, এয়ারপোর্টে এরকম কোনো ঘটনা ঘটে নাই, অন্তত গত 20-30 বছরের মধ্যে ঘটছে কিনা আমার মনে পড়তেছে না। তো এত বড় একটা ঘটনা, আপনি দেখেন, ভাই বললেন যে জাতির সক্ষমতা, অবশ্যই সক্ষমতার একটা বিষয় আছে এবং একটা সরকার, আমরা ফ্যাসিস্টদের বিদায় করেছি, সেই সময় আমরা দেখেছি এবং বারবার বলেছি যে বিভিন্ন জায়গা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে শুরু করে অনেক জায়গায় নিরাপত্তার বিষয় ছিল এবং তাদের অতি দুর্নীতির কারণে অনেক কিছুই প্রশ্নবিদ্ধ ছিল। কিন্তু আজকে যেখানে এই সরকার গঠনের প্রায় 1.5 বছর হতে যাচ্ছে, তো এখানে এই জায়গায় তো আমরা এখানে দুর্নীতির প্রশ্ন বা অন্যান্য প্রশ্ন এগুলিকে আমাদের উতরে উঠতে হবে। আমাদের বুঝতে হবে যে একটি জাতীয় সংকট কিন্তু আমরা অতিক্রম করছি। একটা ফ্যাসিস্টকে বিদায় করার পর দেশটা যে নতুনভাবে পুনর্গঠনের চিন্তায় মানুষ মগ্ন ছিলেন, একটা আশা নিয়ে মানুষ তাকিয়েছিলেন। বিশেষ করে যিনি সরকারের প্রধান এখন রয়েছেন, তিনি ডক্টর ইউনূস সাহেব, তিনি আশা জাগানিয়া ব্যক্তি, বাংলাদেশের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি। সকল দলমত নির্বিশেষে আমরা সবাই চাচ্ছিলাম যে তার নেতৃত্বে দেশটা অনেকভাবে এগিয়ে যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের ঘটনা বাংলাদেশকে
কিন্তু পিছিয়ে তো রাখবেই, বরং অনেকগুলো প্রশ্ন আমাদেরকে সামনে প্রশ্নের সম্মুখীন হতে হবে, প্রশ্ন অনেকগুলো উঠবে এবং জাতিগতভাবে বা রাষ্ট্রীয়ভাবে যদি আমরা বলি যে রাষ্ট্রীয় স্থাপনাসমূহ এবং আমাদের কারেন্সি যে স্থাপনাগুলোর মাধ্যমে আসছে, যেমন গার্মেন্টস ফ্যাক্টরিগুলো, এগুলি রাষ্ট্রীয় স্থাপনা না, কিন্তু বাংলাদেশের কারেন্সির মূল উৎস কিন্তু সেগুলি, এগুলিকে কিন্তু আমাদের নিরাপত্তা দিতে হবে। এবং এই সরকার কোনো রাজনৈতিক সরকার না, কোনো বিশেষ দলের প্রতি তাদের দায়বদ্ধতা নাই, আমরা আশা করি সেটি। এবং এই সরকার তারা কিন্তু জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে, মানে একমাত্র ম্যান্ডেটের জায়গায় কিন্তু জনগণের প্রতি তাদের মানে জনগণকে ঐক্যবদ্ধ করে বিপ্লবকে একটি নির্দিষ্ট জায়গায়, সম্মানের জায়গায় নিয়ে গিয়ে দেশটাকে গঠন করা এবং দ্রুত নির্বাচন দেওয়া। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা কিছুটা হলেও আশাহত। এত বড় দুর্ঘটনা তো আমাদেরকে বড় একটি ঝুঁকির দিকে ফেলছে। ধন্যবাদ ডাক্তার জাহেদুল বারী। রবি ভাই, একেবারে আমরা আমাদের সংবাদ সংলাপের যে আলোচনার বিষয় ঠিক করেছিলাম, জুলাই সনদ সংকট বাড়লো না কমলো, আসলে মানে একটা বিষয় দিয়ে আপনার কাছে প্রশ্ন আসতে চাই যে সংকট বাড়লো না কমলো, এটি একটু ব্যাখ্যা করবেন।